বেলাল ভাই, আমি কি এখানে বসবো? হ্যাঁ হ্যাঁ বসুন আপু। আচ্ছা, সব ঠিক আছে না? আসুন ম্যাডাম, আসুন। তাহলে ম্যাডাম পরিচয় করে দিই, ইনি হচ্ছেন আমাদের প্রোগ্রামের অ্যাঙ্কর মৌপা। আর আমাদের প্রোগ্রামে আছেন দুজন সাংবাদিক, সৈকত নাসরিন আর মিস্টার শোয়েব। আপনি বসেন, আমাদের আরেকজন গেস্ট আছে, উনি আসলে আমরা প্রোগ্রামটা শুরু করছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তাহলে প্যানেলে গেলাম। একটু দেখো তো আমার সব ঠিক আছে ওকে। না? আপনাদের অনুষ্ঠান তো 5টায় শুরু হওয়ার কথা। সরি ম্যাডাম, শুরু হচ্ছে না কেন? একজন গেস্ট কোথায়? উনি এক্ষুনি চলে আসবে। ফোন করেছিল, রাস্তা নাকি অনেক জ্যাম, তাই দেরি হচ্ছে। লেম এক্সকিউজ। জ্যাম তো আমরাও পার করে এসেছি। আসলে এগুলো হচ্ছে সিনসিয়ারিটির অভাব। এনিওয়ে, গেস্ট কে বলুন তো? সরি ম্যাডাম, এটা আসলে আমাদের একটা সারপ্রাইজ। আমরা আগে থেকে বলি না গেস্টকে। বলতে পারেন এটা আমাদের একটা দুঃসাহস। আমার কোনো প্রবলেম নেই, জাস্ট উনি টাইম মতো চলে আসলেই হয়। ম্যাডাম আমরা কিন্তু 3 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু করে দেব। উনি আসুক বা না আসুক, আমাদের প্রোগ্রাম স্টার্ট করতেই হবে। এটা একটা লাইভ প্রোগ্রাম। আমার কোনো সমস্যা নেই। বেলাল ভাই, আমরা যাই। হ্যাঁ যাবো। আচ্ছা, সব ঠিক আছে, দেখেন তো। সব ঠিক আছে। লাইভ স্টার্ট, 3 2 1 0 অ্যাকশন। শুধু দর্শক, আজ আপনাদের মাঝে নতুন এক টক শো নিয়ে হাজির হয়েছি আমি মৌ। টক শো বলতে আমরা কি বুঝি? টক শো বলতে আমরা বুঝি সাধারণত রাজনৈতিক দলের আত্মপক্ষ সমর্থন অথবা গুণীজনদের নিয়ে আলাপ আলোচনা। আজকে এই দুই ধরনের টক শোকে মিলিয়ে বিশেষ একটি টক শো নিয়ে আমি হাজির হয়েছি। এখানে দুজন সেলিব্রিটি তাদের একটি বিশেষ বিষয় নিয়ে আত্মপক্ষ সমর্থন করবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিশেষ সমস্যাটা নিয়ে আলোচনা করা এবং এই প্রোগ্রামটির শেষে যাতে এই সমস্যাটির সমাধান হয়। দুপক্ষ যেন এক পক্ষ হয়ে যায়, দূর হয়ে যায় যেন তাদের ভেতরকার সব অভিযোগ, দ্বন্দ্ব। আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন এই নাম্বারে 01815921666। এক্সকিউজ মি, আরেকজন গেস্ট কে আমি জানতে চাচ্ছি। সরি ম্যাডাম, আমি তো আগেই বলেছি ব্যাপারটা সারপ্রাইজ। এখন দেশের কোটি কোটি দর্শক অপেক্ষা করছে এই চেয়ারটিতে কোন সেলিব্রিটি এসে বসবে। তার আগে আমরা একটা ভিডিও ক্লিপস দেখে নেই, আপনার এবং তার অভিনীত নাটকের কিছু অংশ। যতবারই পরীক্ষা করেছি ততবারই কিন্তু ক্লিয়ার করেছো। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই তো। চলে তো আমরা সবাই যাব, কিন্তু চলে যাওয়ার আগে ছেড়ে যাবে না। কেন আমাকে নিয়ে তোমার এত ভয় বলো তো? ছোট্ট এই জীবনের সবচেয়ে বড় পূর্ণতা তুমি আমার। এই যে নীল আকাশ দেখছো না, সেটা হয়তো মেঘে ঢেকে যাবে, দক্ষিণা বাতাস ঝোড়ো হাওয়া হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। অসম্ভব, এই লোকের সাথে আমি কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবো না। আমি রিয়েলি সরি। আর তাছাড়া আপনাদের তো আমার সাথে আগে ডিসকাস করা উচিত ছিল, রাইট? রাইট, বাট সরি ম্যাডাম, আমরা আপনার কাছে বিশেষভাবে ক্ষমা চাচ্ছি। আমাদের প্রোগ্রামের আইডিয়াটা এরকম। ফানি, আপনারা ভাবলেন কি করে আমরা আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে এরকম লাইভ একটা প্রোগ্রামের মধ্যে ডিসকাস করব? আশ্চর্য। আসলে আমাদের প্রোগ্রামের আইডিয়াটা এরকম, আমরা আড্ডার মাধ্যমে আপনাদের সরি আমি না 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 ভাই, প্লিজ প্লিজ বলুন না। উনিকে
উনিও আমাদের একজন গেস্ট। কিন্তু ভাইয়া এটা তো লাইভ প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, প্লিজ আপনি আমাদের সাথে জয়েন করুন। সরি সরি ওনাকে যেতে দিন না। ম্যাডাম শুনুন, আপনার যা যা প্রশ্ন আমাদের সম্পর্কে জানার দরকার আমাকে জিজ্ঞেস করুন। সব প্রশ্নের সঠিক সুন্দর সত্য উত্তর আমি দেব। বলুন কি জানতে চান? ও তুমি আমাকে এই টকশো থেকে তাড়িয়ে দিতে চেয়েছো, তারপর আমার নামে মিথ্যে হাজার হাজার কথা লক্ষ কোটি মানুষের সামনে বলবে, সবাই বিশ্বাস করবে। সেই সুযোগ আমি তোমাকে দেবো না। এই টকশো লাইভ, আমি বসছি। থ্যাংক ইউ, প্লিজ প্লিজ আপনি জয়েন করুন। আই এম রিয়েলি সরি, উনি যদি এই প্রোগ্রামে থাকেন আমার জন্য আসলে এখানে থাকা সম্ভব না। আই হ্যাভ টু লিভ। এক্সকিউজ মি, উনি তো এই অনুষ্ঠানে থাকতে চাবেন না, কারণ এই অনুষ্ঠানে থাকার জন্য যে সাহস দরকার সেটা ওনার নেই। উনি যদি এই অনুষ্ঠানে থাকে তাহলে ওনার সম্পর্কে যে তথ্যগুলি এখন মানুষের সামনে আমি বলবো সেটা সহ্য করার ক্ষমতা ওনার নেই। আমার সত্য কথা বলার আর সত্য কথা শোনার সৎসাহস নেই? না, নেই। ওকে, বলুন আপনি কি প্রশ্ন করতে চান? আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম একটি সত্যের সম্মুখীন হওয়ার সাহস করেছেন আপনারা। আজ আমাদের মাঝে দুজন শিল্পী উপস্থিত আছে, তাদের দুজনের মধ্যে একটা বিরহের সুর বইছে। কিন্তু আমরা এই বিরহ চাই না, এই বিরহের সুরকে মিলনের সুরে পরিণত করতে চাই আমরা। এর জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন, আপনাদের পরামর্শ প্রয়োজন, যাতে করে এই দুই শিল্পী আবার এক হয়ে যায়, তাদের সংসার যেন নতুন করে শুরু করতে পারে। অসম্ভব। আই এম রিয়েলি সরি যে আপনারা যেটা ভাবছেন সেটা কখনোই হবে না। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা সত্যি প্রশংসনীয়। উনি এদেশের একজন বিখ্যাত অভিনেতা হিসেবে উনি যতটা পজিটিভ, মানুষ হিসেবে ততটা নেগেটিভ। সরি টু সে দ্যাট। আই এম অলসো সরি টু সে দ্যাট আমার সামনে যে গুণী অভিনেত্রী বসে আছেন তিনি দর্শকদের অনেক প্রিয়। ওনার চেহারায় এক ধরনের মিষ্টতা আছে যা দর্শকদের অত্যন্ত আকৃষ্ট করে। উনি ভালো অভিনয় করেন, কিন্তু আমার সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন, ওনার সাথে বেশ কিছুদিন সংসার করার সুযোগ হয়েছিল। সংসার করার ফলে ওনার যে রূপটা আমার কাছে ধরা পড়েছে তা অতি দুঃখজনক। বিশ্বাস করেন, আমার হোল লাইফে আমি ওনার চেয়ে জঘন্য মহিলা দেখিনি। আই এম সরি টু এভরিবডি। লাইভ প্রোগ্রামে আমাকে এভাবে বলতে হচ্ছে, কারণ আমাদের সংসারটা ভেঙেছে ওনার কারণ। প্লিজ কোনো ঘটনা বলতে চান বা কোনো প্রমাণ যেটা থেকে বোঝা যাবে আমি মানুষটা কেমন, থাকলে সেটা বলুন। অবশ্যই আমি সেটা বলবো। আমাদের মাঝে সাংবাদিক ভাই আছে, সেটি প্রশ্ন করতে চায়। তবু ভাই আমরা তার প্রশ্নটি আগে নিয়ে নেই, প্লিজ বলুন। আপনারা দুজনকে খুব গভীরভাবে ভালোবাসতেন। পত্রিকার পাতাতে এটা ঘটা করে ছাপাও হয়েছিল, কিন্তু আপনারা তো অস্বীকার করেন। ঠিক 6 মাসের মাথায় আপনারা মিডিয়াকে জানালেন যে আপনারা একে অপরকে ভালোবাসেন এবং আপনারা বিয়ে করতে যাচ্ছেন। আপনাদের সংসার শুরু হলো এবং 2-3 বছর পর আপনাদের আবার বিচ্ছেদ শুরু হলো। এই যে প্রেম, বিবাহ, ভালোবাসা, বিচ্ছেদ, এগুলো কেন? এগুলো কি শুধুমাত্র মিডিয়া কভারেজ নেওয়ার জন্য? মোটেই না। এটা আপনাদের একটা ভুল ধারণা। কোনো শিল্পী প্রেস কভারেজ পাওয়ার জন্য কখনো এই ধরনের ঘটনার জন্ম দেয় না। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি কি ম্যারিড? ইয়েস। আপনি কি প্রেম করে বিয়ে করেছিলেন? হ্যাঁ, প্রেম করে বিয়ে করেছিলাম। করেছিলেন মানে? আপনার ওয়াইফ কোথায়? মানে আমাদের ডিভোর্স হয়েছে। থ্যাংক ইউ। দেখুন, উনি একজন সাংবাদিক। উনি প্রেম করে বিয়ে করেছিলেন, কিছুদিন সংসারও করেছেন, ওনার ডিভোর্সও হয়ে গেছে। তাহলে এতগুলো ঘটনার জন্ম দেবার পরও সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থেকে বলা যায় এক প্রকার বিচারকের মতো উনি বসে আছেন। ওনার কিন্তু কোনো স্ক্যান্ডাল নেই। না মানে আমি আসলে এই ধরনের না না না, আপনি আগে আমার কথা শোনেন। আমি যেটা বলতে চাচ্ছি শোনেন। আমি বলতে চাচ্ছি আপনারা যারা সাধারণ মানুষ
তারা আপনারা নানান ঘটনা ঘটাতে পারেন। আপনারা প্রেম করতে পারেন, বিয়ে করতে পারেন, ডিভোর্স করতে পারেন, একাধিক বিয়ে করতে পারেন, কিন্তু আপনারা সমস্ত স্ক্যান্ডেলের ঊর্ধ্বে। আর আমরা যদি পান থেকে চুন খসাই তো আমাদেরকে নিয়ে বিতর্কের কোনো অভাব হয় না। কেন? এটা তো নিশ্চয়ই আমরা সেলিব্রিটি বলেই আপনারা করছেন। দেখুন ভাইয়া, এই যে আমরা এই প্রোগ্রামটাতে এসেছি, আমরা দুজনের কেউ কিন্তু জানতাম না যে এখানে আমাদের মুখোমুখি করা হবে, রাইট? এক্স্যাক্টলি। এখন আপনি বলুন, এটা কি পাবলিসিটির জন্য? না, এটা কখনো পাবলিসিটির জন্য না। আমার মনে হয় আরেকজন সাংবাদিক ভাই আরেকটি প্রশ্ন করবে, সেটা নিয়ে নেই। প্লিজ বলুন ভাইয়া। আমার প্রশ্নটা উর্মি ম্যাডামের কাছে। আচ্ছা ম্যাডাম, কোন কারণে আপনাদের মধ্যে বিচ্ছেদ হলো? সুন্দর প্রশ্ন। তপুর সাথে আমার প্রেম, হ্যাঁ প্রেমই বলবো। আমি আর তপু একটা শুটিং স্পটে শুটিং করছিলাম। একটা রোমান্টিক সিকোয়েন্স ছিল যেটাতে আমি ডায়লগ বলতে বলতে চোখে পানি এসে গিয়েছিল। সিকোয়েন্সটা শেষ হওয়ার সাথে সাথে তপু আমার কাছে গিয়ে বলেছিল, উর্মি, তোমার অভিনয় দেখে আমি মুগ্ধ। আজকে সত্যি সত্যি আমি তোমার প্রেমে পড়ে গেছি। আর সেই একই মানুষ বিয়ের পরে কোনো কিছুই কিন্তু একতরফাভাবে হয় না। কোন পুরুষটা না চায় যে তার স্ত্রী তাকে রান্না করে না খাওয়াবে? কোন পুরুষটা না চায় যে তার স্ত্রী তাকে কেয়ার না করবে? দেখুন, আমি চেয়েছি আমার ওয়াইফ আমাকে কেয়ার করুক, আমার বাবা মার সেবা করুক। এই চাওয়াটা তো অনৈতিক কোনো চাওয়া ছিল না, নাকি? তাই না? আর ওয়াইফের কোনো ব্যক্তিসত্ত্ব থাকবে না? একটা পুরুষ যেটা ডিফাইন করে দিবে একটা ওয়াইফের সেই ভূমিকা পালন করতে হবে, ব্যাস। কথাটা শেষ হোক। আমার মনে হয় একজন একজন করে কথা বলা বেটার। হ্যাঁ, তাই তো। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার বাবা মা যখন ঢাকায় আসে তখন ওনারা 4 দিন 5 দিন 7 দিন ওনারা যে কদিন থাকে, দেখা যায় যে আমার ওয়াইফ আউটডোরে গিয়ে শুটিংয়ে পড়ে থাকে। ইটস রিয়েলি ফানি। তুমি নিজে একজন অভিনেতা হয়ে তুমি এটা বলতে পারো না? আমরা একটা শুটিংয়ে কত আগে থেকে ডেট দিই মো? 6 থেকে 7 মাস আগে বা 2 মাস আগে। তো আমরা হুট করে তো 2 দিন আগে বা 7 দিন আগে বলতে পারি না যে ভাই আমি ও কাজটা করতে পারবো না। আমি যদি এখন বলে দিই হঠাৎ করে যে আমি কাজটা করবো না, তারা হঠাৎ করে কোন আর্টিস্ট পাবে বলে? তুমি একজন অভিনেতা হয়ে সেটা করতে পারো বলো? আর তাছাড়া তুমি আমার দোষ দিচ্ছ কেন? তুমি কেন তোমার শুটিং প্যাক আপ করলে না? অথবা তোমার বাবা মা আসার আগে তুমি আমার সাথে ডিসকাস করতে যে তারা আসবেন, আমি ফ্রি আছি কিনা? এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। এখানে ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তির স্বার্থ এই দুটো বিষয়ই জড়িত। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন। আমি উর্মি আপুর সাথে কথা বলতে চাচ্ছি। জি বলুন, আমি শুনছি। আপু, আপনি শাড়ি পরাতে খুব সুন্দর লাগছে। আচ্ছা আপু, আপনি কি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন? লাইনটা মনে হয় কেটে গেছে। দর্শক, এখানে প্রাসঙ্গিক প্রশ্ন করাটা খুবই জরুরি, অপ্রাসঙ্গিক প্রশ্ন না করাটাই ভালো। আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। ভাইয়া প্লিজ আপনি বলুন। আমার প্রশ্ন তপু ভাইয়ের কাছে। জি বলুন। আচ্ছা, আপনাদের সংসার ভাঙার পেছনে কি এই একটি কারণই দায়ী? এই ঘটনা তো কোনো ঘটনাই না। এখন আমি যদি বলি যে সমস্ত ঘটনা উর্মি ঘটাতো, সেটা কোনো হাজবেন্ডের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই নাকি? তা আমি একটু শুনতে চাই সে অসাধারণ ঘটনা। আপনি বলুন না একটু, আমি সেই অসাধারণ কাহিনীটা একটু শুনতে চাচ্ছি। আপনি একটু বলুন। হ্যাঁ তো ভাই, আমার মনে হয় আপনি বিষয়টা একটু ক্লিয়ার করে বলুন। শুনুন, আমি আপনাকে কল্যাণ নামে একজন অভিনেতা আছে না? কি ব্যাপার, তোমার কি মন খারাপ? আমি তো অনেকক্ষণ যাবত খেয়াল করছি। দেখো, তুমি যদি চাও আমি ডিরেক্টরকে বলে আজকে প্যাক আপ করে দিতে পারি। কি বলো? বিয়ের পর থেকেই তুমি অনেকটা চেঞ্জ হয়ে গেছো। সব কিছু ঠিকঠাক আছে তো? ইজ এভরিথিং ওকে? শুটিং প্যাক আপ করার কোনো দরকার নেই। এভরিথিং ইজ ওকে। আই এম ফাইন। ইটস নট ওকে। অবশ্যই কোনো একটা প্রবলেম আছে। দেখো, তুমি আগে যখন স্ক্রিনে দাঁড়াতা
তখন একটা জার্ক হতো, আর এখন সেই জার্কটা আমি পাই না। তুমি আমাকে কাইন্ডলি বলবে হোয়াটস গোয়িং অন, একটু ফ্র্যাঙ্কলি আমাকে বলো। কল্যাণ, আমার কি মনে হয় জানো, অ্যাক্ট্রেসদের বিয়ে করতে নেই, বউ হওয়ার জন্য যোগ্যতা লাগে, যেটা আমাদের নেই। এইটা আসলে ডিপেন্ড করে তোর পার্টনার কেমন। আর আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমি যদি কখনো বিয়ে করি তাহলে আমি কোন অ্যাক্ট্রেসকেই বিয়ে করব। দেখো, আমি শিল্পী, আমার পার্টনার যদি আমার ভেতরকে না চিনতে পারে, আমার ইমোশন, আমার সেন্টিমেন্টকে যদি টাচ না করতে পারে, তাহলে আমি একই ছাদের নিচে যুগের পর যুগ আমি কিভাবে তার সাথে সময় কাটাবো তুমি বলো? বদলে যায় কল্যাণ, জীবনের সব ইকুয়েশনই বদলে যায় বিয়ের পর, একটা বাচ্চা হওয়ার পর। আমি তো ভাবতেই পারি না, এই তো পু আর সেই তো। বাদ দাও, এসব নিয়ে আর চিন্তা করো না। ছি তপু, এইভাবে বলো না, একটা মানুষ সম্পর্কে এভাবে বলো না প্লিজ। কল্যাণ ভাইয়াকে আমি আমার বড় ভাইয়ের পরে যদি কোনো স্থান থাকে সেই স্থানটা দিয়েছি, তাকে আমি ভাই বলে ডাকি, ইউ নো দ্যাট রাইট? শুনো শুনো, এটা হচ্ছে মেয়েদের একটা কমন ডায়লগ। যার সাথে প্রেম করবে তাকে বলবে আপন ভাইয়ের পরেই তার স্থান। ও গড, প্লিজ তপু প্লিজ। তো ভাই আমার মনে হয় ওনাকে বলতে দেওয়া উচিত, তাই না? আপনারা শুনুন, কল্যাণ ভাইয়ের সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই। আমার যখনই খারাপ সময় গেছে বা আমার কোনো প্রবলেম হয়েছে, কল্যাণ ভাইয়া অলওয়েজ দেয়ার। কল্যাণ ভাইয়া আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে যখন আমার অনেক বেশি মেন্টাল সাপোর্ট দরকার ছিল। দ্যাটস ইট, আর কোনো সম্পর্ক নেই তার সাথে আমার। ও, চরম দুঃসময়ে মেন্টাল সাপোর্টের দরকার তো আমারও ছিল, কি আমার ছিল না? কেন, তোমার পাশে এসে কেউ দাঁড়ায়নি? না না না, তোমার চরম দুঃসময়ে যখন তোমার মেন্টাল সাপোর্টের দরকার ছিল তুমি কিন্তু আমাকেই বেছে নিয়েছিলে। আরেকটা বিষয় আমি সবসময় দেখে এসেছি, না আই এম সরি, আমি সব অ্যাক্ট্রেসদের প্রসঙ্গে কথাটা বলছি, আমাকে ক্ষমা করবেন, কারণ সবাই আমার সহশিল্পী। আমার মনে হয় অ্যাক্ট্রেসরা পর্দায় যে অভিনয়টা করে তার চেয়ে অনেক বেশি অভিনয় করে রিয়েল লাইফে। আমার কথাটা হচ্ছে সেই দিন যেদিন আমি তোমাকে হাতে নাতে ধরলাম, বিষয়টা। তপু, রাতের বেলা তুমি আমাকে কি বলেছিলে? একটু মনোযোগ দিয়ে চিন্তা করে দেখো। আমি শুধুমাত্র একটা সংসার চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার ঘরের বউ ঘরেই থাকুক। সেটা তোমার আগেই চিন্তা করা উচিত ছিল। আজ আমি বুঝিনি, আমি ট্রাস্ট করেছিলাম। আমি বুঝিনি যে আমার বিয়ে করা বউ শুটিং স্পটে গিয়ে অন্য নায়কের হাত ধরে ক্যাল ক্যাল করবে। খবরদার, ফালতু কথা বলতে না। তো গ্রাম থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে পারতে, যে তোমার সংসার করতো, বাসনপত্র মাজতো। সিক। এই, একদম মাঝে মাঝে কথা বলবে না। তুমি আজে মাঝে কথা বললে আমি তোমাকে খুন করে বলবো। তো করো না, করো, আমার বেঁচে থাকার কোনো মানে নেই তো। আমার নাচ গান অভিনয় যদি বন্ধ হয়ে যায় না, আমার বেঁচে থাকার কোনো মানে নেই। এই, তার মানে তোমার কাছে সংসার কোনো ইম্পর্টেন্ট না, তোমার কাছে আমি ইম্পর্টেন্ট না, তোমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বাইরের জীবন, নষ্ট জীবন। খবরদার, খবরদার, সব আমার চিন্তা করার কথা বলবো না, একদম চিন্তা করার কথা বলবো না। আপনাদের প্রিয় এই অভিনেত্রী সেই রাতে আমাকে জুতা মেরেছিল, এটা কত বড় অসম্মানজনক আপনারা বলুন। এক্সকিউজ মি, আসলে বিষয়টা খুবই অসম্মানজনক। আমরা এই বিষয়ে পরে আলোচনা করব। একজন অনেকক্ষণ ধরে আমাদের ফোনে অপেক্ষা করছে, আমরা দর্শকের সাথে কথা বলে নিই। হ্যাঁ, হ্যালো হ্যালো, জি ভাইয়া, পূর্ণিমা পূজা আপনাকে জুতা মেরেছিল, জুতোটা আপনার কোন জায়গায় লেগেছিল?
দর্শক, আমার মনে হচ্ছে আপনারা অপ্রাসঙ্গিক প্রশ্ন করছেন। প্রাসঙ্গিক প্রশ্ন করা উচিত। আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আমি একটা কথা বলতে চাই মো। হ্যাঁ, প্লিজ বলুন। আমি ওনাকে জুতা মেরেছি, সেটা আমি অনেক বাজে একটা কাজ করেছি, আমি স্বীকার করছি। আমাকে আর কল্যাণ ভাইয়াকে জড়িয়ে বাজে কথা বলা হলো, এরকম অনেক বাজে কথা বলা হতো আমাকে। না, এগুলোকে আমি মিথ্যে বলেছিলাম? মিথ্যে ছিল? দর্শকের সামনে কিন্তু এগুলো ক্লিয়ার হওয়া উচিত। তো ভাই প্লিজ, আমার কিন্তু মনে হয় উর্মি ম্যাডামকে কথা বলতে দেওয়া উচিত। আপনি বলুন। আমি শুধু ওনাকে একটা প্রশ্ন করতে চাই, শুধু একটা প্রশ্ন, যেটা আমি নিজের চোখে দেখেছি, পুরো ইউনিটের মানুষ নিজের চোখে দেখেছে। সেই কথা, এখনকার জনপ্রিয় নায়িকা কথা সম্পর্কে কিছু কথা। এক্সকিউজ মি, কারোর প্রসঙ্গে টক শোতে কথা বলার কোনো রাইট কিন্তু তোমার নেই। না, আমাকে বলতে দিতে হবে। তো ভাই, আমার মনে হয় উর্মি ম্যাডামকে কথা বলতে দেওয়া উচিত, কারণ আপনি যখন কথা বলছেন তখন কিন্তু উনি ইন্টারফেয়ার করছে না। মো, আমার কথাটা হচ্ছে প্রায় 2 বছর আগের কথা। আমি নিজে একটা স্ক্রিপ্ট লিখিয়েছিলাম। মানে ওই স্ক্রিপ্টে কি আপনার অভিনয় করার কথা ছিল? যে আমি অভিনয় করার কথা ছিল। তো তপু হঠাৎ করে একদিন আমাকে এসে বললো যে ওর লিখতে হবে। সো আমি আমার নিজের পয়সা খরচ করে ওই স্ক্রিপ্টটা বানিয়েছিলাম। তারপর ওই স্ক্রিপ্টটা ওর হাতে তুলে দিয়ে বলেছিলাম, যাও তুমি কাজটা করো। কিন্তু ও কি করেছে জানেন? ও আমাকে বাদ দিয়ে কাস্টিং করেছে কথাকে। আপনি চিন্তা করতে পারেন? আমি তো স্ক্রিপ্টে যাকে ডিমান্ড করে তাকেই নেব নাকি? একটা কম বয়সী 18 বছর বয়সী মেয়ের ক্যারেক্টার তো আর তোমাকে দিয়ে করা সম্ভব না, ঠিক না? তুমি একটা বাচ্চার মা। আচ্ছা ঠিক আছে, আমি মানছি, সব কিছু মানছি আমি, ফাইন। কিন্তু আমার কথা হচ্ছে, আমাকে বাদ দিয়ে কাস্টিং করা হলো কথাকে, এটাও ফাইন। আমি শুধু ছিলাম না, ওই ইউনিটে পুরো 30-40 জন লোক ছিল, সবাই দেখেছে। ওনাকে জিজ্ঞেস করুন, এই ভদ্রবেশী, আমি কোনো বাজে কথা বললাম না, এই ভদ্রবেশী লোকটাকে জিজ্ঞেস করুন ওই ইউনিটে ও কথার সাথে কি করেছে। আমি তোমার জন্য জীবন দিতে পারি, এ কথাটি সবাই বলে, কিন্তু সত্যিকারে কতজন এই ভালোবাসার জন্য জীবন দিতে পারে তুমি বলো? কিন্তু কিন্তু সত্যি সত্যি আমি তোমাকে তোমার জন্য জীবন দিতে পারি, সত্যি। কাট। কি অবস্থা? দেখে বসো। তোমার সমস্যাটা কি জানো? তোমার ভিতর ইমোশনটা কম। ও যখন তোমাকে বলছে ভালোবাসার জন্যে সবাই মরতে পারে, কিন্তু আসলে কজনে মরতে পারে, তুমি ওকে ধরছো। ধরাটা কিভাবে ধরলে দেখো। ধরো আমি বলছি, তোমার ভেতর থেকে যদি অ্যাক্টিংটা না আসে, বড় শিল্পী কোনোদিন হতে পারবে না। কিন্তু সত্যি সত্যি আমি তোমার জন্য জীবন দিতে পারি। ওকে, আরো ইমোশন দরকার। লাঞ্চ ব্রেক। স্ক্রিপ্ট অনুযায়ী আমি একটি নায়িকাকে কাস্ট করি। আপনারা সবাই তাকে চেনেন। আমি বলতে অত্যন্ত লজ্জা পাচ্ছি, সেই সেটে আপনাদের এই অ্যাক্ট্রেস, আমার ওয়াইফ, এক্স ওয়াইফ, হাজির হয়ে সেই নায়িকাকে রীতিমতো অপমান করলো। কি করনি তুমি? আমাকে চেনো তুমি? সিনিয়র আর্টিস্টদের সাথে কিভাবে বিহেভ করতে হয় তুমি জানো না? অ্যাক্টিং করতে এসেছো, সেই কাজটায় মনোযোগ দিয়ে করো। আর একবারও যেন না দেখি আমার হাজব্যান্ডের সাথে এইভাবে কথা বলেছো তুমি। খবরদার। গানের দুটো শট নিয়ে হবে। হ্যাঁ, শটগুলো ওই পানি ব্যাকগ্রাউন্ডে রেখে আরমানকে বুঝিয়ে দিবা যেন পানিটা থাকে ফ্রেমে। ভাইয়া, কি? আমি কিন্তু শুটিং করব না। কেন? আপনার ওয়াইফ আমাকে এমন হয়ে থ্রেট করেছে, এইভাবে মানুষ মানুষকে থ্রেট করে না।
আর উনি সেটে থাকলে আমি কমফোর্টেবলি শুটিং করতে পারবো না। আপনি কাইন্ডলি ওনাকে বলুন সেট থেকে চলে যেতে, না হলে কিন্তু আমি চলে যাব। উর্মি, কথাকে তুমি কি বলেছ? কিছুই বলিনি। তুমি জানো এখানে কত মানুষ, এখানে আমার কত বড় প্রেস্টিজ জড়িত? ডু ইউ কেয়ার অ্যাবাউট ইট? ও, তুমি জানো তাহলে এখানে যে অনেক লোকজন আছে? এত লোকজনের সামনে কথার সাথে তুমি কি করছিলে? কি করছিলাম? আমি ওকে শর্ট বোঝাচ্ছিলাম, ডিরেকশন দিচ্ছিলাম। এতদিন পর তুমি আমাকে বোঝাচ্ছ ডিরেক্টর কিভাবে শর্ট বোঝায়। ফানি। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার, জাস্ট গেট আউট। যাও বাসায় গিয়ে বাচ্চার দুধ কেন। এক্সকিউজ মি তপু, আমি এখান থেকে চলে যাব? তুমি কি ভুলে যাচ্ছ এই নাটকটা যে আমার টাকায় বানানো? লেখকের পাশে নিজে বসে থেকে স্ক্রিপ্টটা আমি রেডি করেছিলাম এই ক্যারেক্টারটা আমি করব বলে, কিন্তু আমি স্যাক্রিফাইস করেছি অনলি ফর ইউ। আমার নিজের ক্যারিয়ারের বিনিময়ে আমি চেয়েছি তোমার ক্যারিয়ার সুন্দর হোক। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো না, সেটা আমার জন্য। আমি তোমাকে ডিরেক্টর বানিয়েছি। এই ক্যারেক্টারটা তুমি করতে? ইউ আর ম্যারিড। আয়না একবার দেখেছো নিজেকে? আই এম ম্যারিড, কিন্তু আই এম নট ডেড। জাস্ট গেট আউট। আমি কি লোক থেকে এখান থেকে তোমাকে বিদায় করব? গেট আউট, মি গেট আউট। এখন আপনারা এটা বিচার করেন, কোনো অ্যাক্ট্রেস যদি এসে বলে যে আপনার ওয়াইফ সেটে থাকলে আমি অ্যাক্টিং করব না, তখন সেই ডিরেক্টরের কি করার থাকে? তার ওয়াইফকে সেট থেকে চলে যেতে বলা ছাড়া তার তো কিছু করার থাকে না, থাকে? পয়েন্ট মো, আপনারাও শুনুন। একটা ডিরেক্টর তার ওয়াইফ যখন সেটে থাকে তখন তার ডিরেকশন দিতে প্রবলেম হয়। এটা কি প্রশ্নবোধক না? তুমি গিয়ে আমার অ্যাক্ট্রেসকে ডিস্টার্ব করবে, তুমি গিয়ে বলবে যে আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে পারবে না, ডিরেক্টরের সাথে অ্যাক্ট্রেস কথা বলবে না? আর নায়িকার সাথে? নায়িকার সাথে তুমি কি করবে? আমরা এই প্রসঙ্গে একটু পরে ফিরে আসছি, তার আগে একটা ফোন নিয়ে নেই। হ্যালো, হ্যালো, আমি উর্মিয়া পা তপু ভাইয়ের একজন ভক্ত। তাদের জুটিটা মনে হয় সালমান শাহ মৌসুমীর পর এদেশে একটি যোগ্য জুটি এসেছে, কিন্তু তাদের ব্যক্তিগত রেশারেশির কারণে আমরা তাদেরকে স্ক্রিনে একসাথে দেখতে পারি না। আমরা তাদের খুব মিস করি। থ্যাংক ইউ। আমাদের ব্যক্তি জীবনে কিন্তু অনেক অনেক সমস্যা থাকে, এই সমস্যাটাকে দূরে সরিয়ে রাখতে হবে। কারণ আমি এবং আপনারা, আমরা সবাই এই জুটিটিকে আবার আবার পর্দায় একসাথে দেখতে চাই। আমি এই প্রসঙ্গে একটি কথা বলি। সেলিব্রিটিদের সাংসারিক জীবনটা জানা যায় হয় কিন্তু পত্রিকায় প্রকাশ হওয়ার পর দর্শকরা সেটা ফিল করে। এই যে বললেন সালমান শাহ মৌসুমীর কথাটা, যে জনপ্রিয়তা তারা পেয়েছিল, তেমনি ওনাদেরকেও হয়তো সেই ধরনের জনপ্রিয়তা আশা করে দর্শকরা। কিন্তু এখন যে কারণগুলো ঘটেছে, আমরা যে কারণগুলো জেনেছি, এগুলো কিন্তু সাংসারিক জীবনে ইজিলি হয় সব সময়। আমি মনে করি এখানে একটা পজিটিভ দিক আছে এবং এটা সমাধান করা যাবে। এই জন্যেই কিন্তু আমাদের এই আয়োজনটি করা, এবং আমি বিশ্বাস করি এই আলোচনার মাধ্যমে এই সমস্যাটির সমাধান হবে। বাংলাদেশের প্রতিটি হাজবেন্ডই আমি যা চেয়েছি তাই চায়। তোমার কোনো চাও তো আমি অপূর্ণ রাখিনি। তোমার কাছে আমি একটা বেবি চেয়েছি, সেটা কি আমার অপরাধ ছিল? আপনারা বলুন, একজন স্বামী তার স্ত্রীর কাছে যদি একটা বেবি চায়, সেটা কি তার জন্য খুব কঠিন কিছু চাওয়া? শুধু দর্শক ক্ষমা করবেন আমাকে, হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমাদের 4 বছরের একটা ছেলে আছে, ফুটফুটে একটা বাচ্চা আছে আমার, ওর নাম আয়া। হ্যাঁ, আমাদের ফুটফুটে একটা ছেলে আছে, তার নাম আয়া। আমাদের সাথে আরেকজন দর্শক অপেক্ষা করছে, আমরা ফোনটা নিয়ে নেই। হ্যালো দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আমরা
আমরা সাধারণ মানুষ, মিডিয়ার মানুষের স্বপ্নের মানুষ মনে করি। আপনারা যারা যা করেন আমরা তাই শিখি, তাই আপনাদের প্রতিটি পদক্ষেপ এমন দেওয়া উচিত যাতে সাধারণ মানুষের মনে বিরূপ প্রভাব না ফেলে। দর্শকদের এই উত্তরটা আমিই দিতে চাই। দেখুন, আমরা দুজনেই অভিনয় করি, কিন্তু এর বাইরে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ, রক্ত মাংসের মানুষ। আমি তপুর কথা বলতে পারবো না, তবে আমার কথা আমি বলতে পারবো। আমরা দুজন যখন সংসার শুরু করেছিলাম, অনেক ভালোবাসা, অনেক বিশ্বাস, অনেক কমিটমেন্ট, অনেক স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলাম। সেটা নিশ্চয়ই ভাঙার জন্য না। আমার মনে হয় কেউই ভাঙার জন্য সংসার করে না, আমরাও করিনি। কিন্তু তারপরও আমাদের মাঝে যে ধরনের ঘটনা ঘটেছে সেটা, হ্যাঁ আমি বলছি আমার একটা ভুল আছে। আমাদের মধ্যে যখন মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছিল তখন আমি তপুকে কিছু না বলে আমার বাচ্চাকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। আমার সেটা উচিত হয়নি। কিন্তু দর্শক, তপুও কিন্তু আমার কোনো খোঁজখবর নেয়নি। তবু ভাই, আমরা জানি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা খুবই সেন্সিটিভ, এর মধ্যে মান অভিমান আছে। একজন যদি অভিমান করে, আরেকজনের উচিত তার এই অভিমানটাকে ভাঙানো। আপু যখন রাগ করে তার বাপের বাড়ি চলে গিয়েছিল, তখন কি আপনি আপুর রাগ ভাঙানোর চেষ্টা করেছিলেন, বা এমন কিছু করেছিলেন যাতে আপু আবার ফিরে আসে আপনার সংসারে? লিসেন, আমি কি আমার ছেলেকে দেখতে তোমার মার বাড়িতে যাইনি? ভুলে গেছো? মনে করে দেখো তো। তুমি তোমার মার বাড়িতে চলে এসছো ভালো করে, সাথে আমার ছেলেকে নিয়ে এসছো। আমি এখন তোমার কাছে এলাম, এসে দেখি আমার ছেলে তোমার কাছে নেই। কোথায় গেছে ও? ও বাইরে গেছে। ওকে তুমি বাইরে পাঠিয়েছো কি আমার পারমিশন নিয়ে? তোমার পারমিশন? হ্যাঁ, আমার পারমিশন। তপু, এটা আমার মায়ের বাসা। আমার বাচ্চা কোথায় যাবে না যাবে সেটার জন্য তোমার পারমিশনের কোনো দরকার নেই। বরং তোমার আমার কাছ থেকে পারমিশন নেওয়া উচিত ছিল এই বাড়িতে আসার আগে। নিয়েছো সেটা? আমাকে একটা ফোন করতে পারতে না? সেই ভদ্রতা বোধটুকু তোমার মধ্যে নেই। আমি আশা করবো তুমি নেক্সট টাইম আমাকে ফোন করে আসবে। ইনফ্যাক্ট ফোন করারই দরকার নেই, আমি এখনই বলে দিচ্ছি। তুমি আমার সাথে আমার বাচ্চার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। বাচ্চা তোমার একা না, বাচ্চার বাবা আমি। কথা বাড়াবো না, কারণ এটা তোমার মার। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু তপু, তখন আমরা সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর এখন আমাদের ডিভোর্স হতে চলেছে। তোমার কি মনে হয় ওই একবার যাওয়াটা যথেষ্ট ছিল? তুমি কি পারতে না আমাকে আরেকবার ফোন করতে, আমার সাথে যোগাযোগের চেষ্টা করতে? আমার ছেলেকে নিয়ে তুমি থাকো, আমি আমার ছেলেকে দেখতে পারি না। আমার খারাপ লাগে না আমার ছেলের জন্য? আমাকে তুমি তোমার বাড়িতে ঢুকতে দাও না, আমার ছেলের সাথে দেখা করতে দাও না। হ্যাঁ, আমি কোনো আইনের আশ্রয় নেইনি, আমি সময় পাইনি, আমি চাইনি, তাই বলে তুমি আরেকবার ফোনটা তুলে আমাকে তো একটা ফোন করতে পারতে। তোমার কি ধারণা আমার ছেলের প্রতি আমার কোনো মায়া নেই, কোনো ফিলিংস নেই? আমার দেখতে ইচ্ছে করে না আমার ছেলেকে? প্রতিদিন সকালবেলা উঠে আমার ছেলেকে আমার দেখতে ইচ্ছে করে না? তোমার একারই ইচ্ছে করে? তুমি একাই মা, আমি বাবা না? দর্শক, ওনাদের প্রেম এবং ভালোবাসা খুবই স্পষ্ট। ওনাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি ছিল বা চলছে তা ওভারকাম করা কিন্তু খুব সহজ। আমরা চাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনাদের দুজনের মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে তার যেন সমাপ্তি ঘটে। দর্শক, আমরা এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর কিন্তু থাকছে একটা চমক, বড় চমক। কোথাও যাবেন না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর।
আমাদের সাথে আছেন দুজন জনপ্রিয় শিল্পী, উর্মি ম্যাডাম আর তপু ভাই। তাদের সম্পর্কে তাদের খুব কাছের মানুষরা কিছু কথা বলেছে, দেখবো সেসব কি। তপু ভাই এবং উর্মি, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এই অল্প অল্প প্রেম প্রোগ্রামে তোমাদের দুজনকে একসঙ্গে দেখে আমার খুবই ভালো লাগছে। আসলে তপু ভাইয়ের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন একসঙ্গে কাজ করি, আমরা যখন শুটিংয়ে থাকি, তো বেসিক্যালি আমরা সবাই বন্ধুর মতো, আমরা সবাই কলিগ। আর সেখানে সব রকম সম্পর্কে একটু 19-20 হতে পারে। যদি আসলেই কোনো ভুল থাকে তাহলে আমি আমার মন থেকে অনেক অনেক অনুতপ্ত তপু ভাইয়ের কাছে। এবং উর্মি, তুমি আমি সবসময় ফ্রেন্ড ছিলাম, সবসময় কলিগের মতো, এবং সবসময় আমরা কলিগের মতোই থাকবো। উর্মি আপু, তপু ভাইয়া, আপনাদের দুজনকেই টক শো অল্প অল্প প্রেমে দেখে খুব ভালো লাগছে। আসলে মিডিয়াতে কাজ করতে আসলে সবার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়। এই ফ্রেন্ডলি সম্পর্কটাকে দূর থেকে দেখলে অনেক খারাপ মনে হয়, মাঝে মধ্যে একটু অন্যরকম মনে হয়, কিন্তু আসলে এরকম কোনো কিছুই না। ফ্রেন্ডলি সম্পর্কটা থাকলে কাজটা আরও বেশি সুন্দর হয়। উর্মি আপু, আপনি অনেক সিনিয়র একজন আর্টিস্ট। আমার কোনো কারণে যদি আপনি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি সত্যি সরি বলছি, আপনি আমাকে ক্ষমা করুন। উর্মি ম্যাডাম এবং তপু ভাই, আমরা চাই আমাদের এই অনুষ্ঠানের এই অল্প অল্প প্রেম কেটে কেটে আপনারা দুজন আবার এক হয়ে যান। সরি, প্রশ্নই আসে না। যদি ওর ক্ষেত্রে প্রশ্নই আসে না, তাহলে আমার ক্ষেত্রেও নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের চিন্তা করার জন্য আমি আরেকটু সময় দিচ্ছি। আমাদের সাথে এখন আছেন ধানমন্ডির বাসা থেকে একজন বিখ্যাত শিল্পী জিতু হাসান। শুনি তার কথা। হ্যালো উর্মি, হ্যালো তপু, তোমরা দুজনই আমার অত্যন্ত প্রিয় মানুষ। দেখো, তোমরা দুজন ভালোবেসে বিয়ে করেছিলে। এখন তোমরা দুজন যদি আলাদা হয়ে যাও, তাহলে এই যে ভালোবাসা শব্দটা, এটার প্রতি কিন্তু অসম্মান হয়। এই যে 17 কোটি মানুষের দেশটা আমাদের দেশ, এখানে সম্ভবত তোমরা 1000 জন মানুষও পাবে না যাদেরকে সমস্ত মানুষ এক নামে চেনে। তো আমরা যারা মিডিয়াতে আছি, যারা আমরা মিডিয়াতে কাজ করছি, তাদের এমন কিছু করা কিন্তু উচিত হবে না যেটা এই 17 কোটি মানুষের সামনে আমাদেরকে হেয় করে। খুব ছোট্ট একটা জীবন আমাদের, ছোট খুবই সুন্দর একটা সংসার, তোমাদের একটা সন্তান। ভুলে যাও না, বাদ দাও না নিজেদের মধ্যে কি হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে না হয়েছে, বাদ দাও। সমস্ত কিছুকে একেবারে হাওয়ায় উড়িয়ে দাও। এই যে আজকের অল্প অল্প প্রেম, এই টক শোতে তোমরা এসছো, এখানে তোমাদের কাছে আমার একটা চাওয়া আছে। আমার চাওয়াটা হচ্ছে তোমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করবে। সমস্ত ভুল বোঝাবুঝি শেষ এবং নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা শুরু। তোমরা ভালো থেকো, ভালোবাসায় থেকো। তোমাদের প্রতি আমার অন্তর থেকে শুভকামনা। জিতু ভাই অনেক অনেক সুন্দর কথা বলেছেন। আমার মনে হয় এই কথা শোনার পর আর আমাদের অপেক্ষা করা উচিত না। আমরা কেকটা কি কাটতে পারি? উর্মি ম্যাডাম, তপু ভাই, আচ্ছা আপনারা কি আর একটু সময় নিতে চাচ্ছেন চিন্তা করার জন্য? ঠিক আছে, আপনাদের জন্য একটি ছোট্ট সারপ্রাইজ আছে, প্লিজ দেখুন। বাবা, তুমি আলাদা থাকো কেন? আমার জন্য মা লাগে না? আমার কাছে থাকো না একটু, আমাকে কষ্ট দিও না। আমি ছোট বেবি না, প্লিজ আমাকে কষ্ট দিও না। আচ্ছা, এখন কি কেকটা কাটা যায়?
ধরছে। আচ্ছা ঠিক আছে, চলে আসুন একসাথে কেকটা কাটবো আমরা, প্লিজ।